এখানে অ্যাডভান্টেজ দুটো, একটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত সরকার, ঘোটালার পর ঘোটালা, স্ক্যামের পর স্ক্যাম, দুর্নীতির পর দুর্নীতি, কলেজে ভর্তিও টাকা দিয়ে, চাকরিও টাকা দিয়ে, যেখানে হাত দেওয়া যাচ্ছে সেখানেই লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সব আরবপতি হয়ে গেছে এই গত 13 বছরে। আর একদিকে যে প্রার্থী আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, আপাদমস্তক, এবং এ সমস্ত ব্যাপারে তিনি অত্যন্ত 23-24 বছর বয়স থেকে তিনি হাত পাকিয়েছেন। যেমন 1973 সালে কংগ্রেস আমলেও তিনি ভুসি কেলেঙ্কারির নায়ক ছিলেন, আর আজও রোজ ভ্যালির নায়ক। তো সুতরাং আমি আশা করব যে মানুষ এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত প্রার্থীকে প্রত্যাখ্যান করবে, এবং কলকাতা উত্তরের মানুষ বঞ্চিত সব দিক থেকে। এই দলও উত্তরের মানুষকে কিছু দেয়নি, দক্ষিণকেই শুধু দিয়েছে। এই দক্ষিণ কলকাতা পন্থী দল এক, আর প্রার্থীও কোনো সময় দেননি, উত্তর কলকাতার দিকে তাকাননি মানুষের সঙ্গে, এমনকি তার দলের কর্মীদেরও বা নেতা পদাধিকারীদের ক্ষোভ, তাকে পাওয়া যায় না। তিনি এমপি ল্যাডের টাকা 10 বছর খরচা করতে পারেননি। প্রথম 5 বছর মানে 14 থেকে 19 2.41 লক্ষ টাকা, এবং তারপর 19 থেকে 24 2.79 অর্থাৎ 2.79 লক্ষ টাকা। তিনি একটাও প্রশ্ন উত্তর কলকাতার মানুষের হয়ে করেননি। এখন তিনি বেরোবেন, উত্তর কলকাতার জন্যে কাঁদবেন, বাংলার বঞ্চনা নিয়েও হয়তো বলবেন, কাঁদবেন, কিন্তু একটা প্রশ্ন 5 বছরে তিনি পার্লামেন্টে করেননি, না বাংলার মানুষের জন্যে না উত্তর কলকাতার মানুষের জন্যে। গর্ব করে আবার বলেন আমি তৃণমূলের সংসদীয় দলের নেতা। তো যাই হোক, জাতীয় স্তরের বা জাতীয় নেতাগুচ্ছের একজন মানুষ উনি, অত সেই জন্যেই সময় পাননি তার কেন্দ্রের মানুষকে সময় দিতে। এসএসসি চেয়ারম্যান ফেঁসে গেছে। মুশকিলটা হচ্ছে কখনো বলছে সম্ভব না, কখনো বলছে সম্ভব। আমি সেটাতে যাচ্ছি না। আমি বলছি এইটা দাঁড়ালো কাদের জন্য, এইখানে এলো কাদের জন্যে চাকরি চুরি হলো, চাকরি বিক্রি হলো, কারা দায়ী? এই যে হাজারে হাজারে মেধাবী ছাত্রছাত্রীরা বছরের পর বছর ধর্ণা দিচ্ছে গান্ধী স্ট্যাচুর নিচে এবং মাতঙ্গিনী হাজরার স্ট্যাচুর নিচে, মেধা ধর্ণা দিচ্ছে, আর যারা পরীক্ষা দেয়নি, পাস করেনি, ওএমআর সিট বদলে দিয়ে অর্থ দিয়ে তারা চাকরি করেছে, এর জন্য যারা দায়ী তাদের শাস্তি হওয়া উচিত, কঠিনতম শাস্তি তাদের হওয়া উচিত। লোকসভা নির্বাচনের মুখে শহরে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট, এবং দেখা যাচ্ছে যে যেখানে কলকাতার তাপমাত্রা প্রায় 42-43-এর কাছাকাছি, সেখানে প্রত্যেক দিনই দফায় দফায় কারেন্ট অফ হচ্ছে, এবং এখানে মনোপলি তো একচেটিয়া, সমস্ত জায়গায় একটা প্রতিযোগিতা থাকে, কম্পিটিশান। আজকে সারা বিশ্বে সেরা রয়েছে, এখানে মনোপলি সিএসসি। মানুষের বিলে মা বাবা নেই, যখন তখন লাফিয়ে লাফিয়ে চার্জ বাড়ছে, এবং একতরফা তারা যা করার করছে। কাউন্সিলরদের নিয়ে গতকাল একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়, যেখানে মেয়র উপস্থিত ছিলেন। মেয়র নিজের কেন্দ্র সামলাক, মেয়র আবার উচ্চ পর্যায়ের বিয়ে করছে, সে করছে, তা করছে। মেয়র নিজের কেন্দ্র সামলাক। প্রার্থীদেরকে নিয়ে থিম সং সিপিএমের নজিরবিহীন ঘটনা, সায়ন ব্যানার্জি নমিনেশনের মিছিলে জনজোয়ারে ভাসল মেদিনীপুর। তাহলে কী মনে হচ্ছে, বামেরা কি একটু হলেও ঘুরে দাঁড়াবে, কী মনে হয়? না, বিষয়টা হলো বামেরা 34 বছর শাসনের পর শূন্য হলো কেন বিধানসভায়, সেই পর্যালোচনা করুক, এবং বামেরা ঘুরে দাঁড়াতে হচ্ছে কেন, তারাও কি কাণ্ড কারখানা করে গেল যার জন্যে বাংলার মানুষ লাল দুর্গ বলতো, সপ্তম বামফ্রন্ট বলতো, কেন অষ্টম বামফ্রন্টে আর এলো না, এবং কেন আজকে বিধানসভায় সিপিএম বা বামেরা শূন্য। বাম নেতৃত্ব অন্তত সেদিকে যদি একটু নজর দেয় ভালো হয়। চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর, দাঁড়াক। এবারের নির্বাচন, বাংলার নির্বাচন মানুষ ঠিক করে নিয়েছে কাদের ভোট দেবে না দেবে, এবং সেটা একেবারেই কেন্দ্রীভূত বিজেপি ভার্সেস তৃণমূল, মাঝে কোনো বিষয় টিষয় নেই। শেষ প্রশ্ন, সেটাকে রাজভবন কাণ্ডে এবার 8 সদস্যের বিশেষ অনুসন্ধান দল গঠন করল কলকাতা পুলিশ। পুলিশ কি আদৌ এই তদন্ত
করতে পারে? কনস্টিটিউশনে নেই, পারে না, সেটা সকলেই জানেন, এক্সপার্টরাও সে কথা বলেছেন। কিন্তু নির্বাচনের আগে তো দেখাতে হবে। আর হচ্ছে যে পার্ক স্ট্রিট, কালিয়াগঞ্জ, কালিয়াচক, হাঁসখালি, সন্দেশখালি, মা বোনেদের পিঠে করতে ডাকা, মাঝরাতে পিঠে করতে ডাকতে হবে। জমিদারি কি আবদার? না বললে স্বামীদের বেঁধে পেটানো হবে। রেখাপাত্ররা তাই তো ঘুরে দাঁড়িয়েছে, মুখ খুলেছে। বাংলার মায়েদের বুক ফাটে, তবু মুখ ফোটে না। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, আমাকে অবাকই করেছে যে বাংলার সরকার রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির কেস এনেছে। না না, তো কীভাবে দেখবো? আর আমার এই সমস্ত কিছু বিষয়ে কোনো কিছু বলার নেই। আর তাও সেটা যেদিনকে প্রধানমন্ত্রী কলকাতায় এলেন বা রাজভবনে থাকলেন। এর আগেও কিন্তু একটা ঘটনা ঘটেছিল, আপনাদের মাথায় রাখতে হবে। হিউম্যান রাইটস কমিশনের, আমি তো অশোক গাঙ্গুলিকে বলবো এটা দেবতুল্য লোক। আমি অশোকদাকে চিনি কোন কাল থেকে, আমি তার পেছনে বহু এজলাসে আমি দাঁড়িয়েছি কলকাতা হাইকোর্টে। তারপরে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হয়েছিলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছিলেন। তাকে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান করা হয়েছিল। একজন ভদ্রমহিলাকে দিয়ে তার বিরুদ্ধে শ্লীলতাহানির কেস করা হয়। এরকম একটা মানুষ। তারপরে সেই ভদ্রমহিলাকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি।